যে যন্ত্রণা নিয়ে একদিকে মা, একদিকে ঠাকুমা, কিছুদিন আগে বাবা চলে গেলেন। একটি সন্তান, যে সন্তানের উপরে ভবিষ্যৎ এতগুলো পরিবারের লোকের নির্ভর করছিল, সেই সন্তানের যখন এই ধরনের মৃত্যু হয় তখন সেই বাড়িতে সেই মাকে, সেই ঠাকুমাকে কি বলতে হয় আমরা জানি না। তবে মায়ের যা লড়ার মানসিকতা, সেটা এই রাজ্যের একজন মেয়ে হয়ে আপনাদের মতো আমরা সবাই ওই মায়ের থেকে আবার আজকে আমরা শিখলাম। নিজের মেয়ের লাশকে সামনে রেখে পুলিশের সাথে আর্গুমেন্ট করে সঠিক তদন্ত এবং বিচারের দাবিতে ওই লড়াইটাও লড়ে তবে ডেড বডি নিয়ে এসেছে। আমাদের ওই পরিবারের পাশে তোমাদেরকে থাকতেই হবে। আমাদের রাজ্যের পরিবার, আমাদেরই পরিবার। এই এলাকার সমস্ত সাধারণ মানুষের কাছেও আমাদের আবেদন, একদম নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তির জন্যে এই পরিবারটার সাথে, এই এলাকার মানুষের সাথে গোটা রাজ্যের মানুষকে আমাদেরকে থাকতে হবে। আর এই থাকার পিছনে আরো একটি বড় কারণ হলো যে আমরা যদি এই পরিবারটার সাথে এই এলাকার গোটা রাজ্যের মানুষ না থাকি, আর্ডিকনের পর এই রাস্তার পরে আরো একটি মেয়েকে আমরা বিপদে ফেলে দেবার জন্য আমরা ভূমিকা গ্রহণ করে ফেলি। ফলত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে গোটা রাস্তার যারা অথরিটি, পুলিশ প্রশাসন সবাই। তাহলে যাদের দায়িত্ব ছিল তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। রাজ্যের মানুষকে, আমাদেরকে পরিবারের পাশে থেকে দায়িত্বের পরিচয় দিতে হবে। আমাদের পার্টির সম্পাদক মোহাম্মদ সেলিম আছেন, উনিও পরিবারের সাথে কথা বলে ওনারা যেরকম চাইবেন সেই অনুযায়ী ওনাদের সাথে থেকে বিচার নিয়ে আসার জন্য যেটা করার, সেটা একজন এই পরিবেশের, এই সমাজের, এই রাজ্যের একজন মানুষ হিসাবে আমাদের কাজ। বাকিটা উনি আমাদের। ওনারা বলছেন যে বিহারেও কাজ করতে গিয়েছিল কিন্তু সেখানেও সুরক্ষিত ছিল, নিজের রাজ্যে এমন হতে হবে। বাড়িটার বাইরে দাঁড়িয়ে না এইসব প্রশ্নের উত্তর দিতে খুব কষ্ট হচ্ছে। ঠাকুমা বলছে যে আজকে ভুলে আমি দুবার মামুন বলে ডেকে ফেলেছি। এটা কি যন্ত্রণার না! একটা উঠোনে, একটা বারান্দায়, একটা সোফাতে এই মেয়েটা কিছুক্ষণ আগে ছিল, এই মেয়েটা নাই আমার কাছে আর। কিন্তু এর মধ্যেও ঠাকুমা বলছে যে পুলিশ আজকে কাবাডে পরিণত হয়েছে। ঠাকুমা বলছে যে আমার মেয়ে আজকে মণিপুর, নেপাল, বিহার কোথায় যায়নি। এত কৃতি একটি মেয়ে, এত গুণী একটি মেয়ে, আমার বাড়ির দরজায় মেয়েটার নিরাপত্তা রইল না। ওনার মা খুব ভ্যালিড কিছু প্রশ্ন তুলেছেন। নিশ্চিতভাবে এই এলাকার মানুষ, রাজ্যের মানুষ, পরিবার এবং আমরা সবাই মিলে সেই সমস্ত প্রশ্নের উত্তর চাইতে যতদূর যাবার যেতে হবে। কিন্তু পুলিশ বলছে যে ইফটিজিং হয়নি এবং পুলিশের এটাও দাবি ভিডিও প্রকাশ করে, অর্থাৎ সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে, সামান্য প্রকাশ করে তারা বলছেন যে না, সাদা গাড়িটা যেখানে অ্যাকিউজটা ছিল বলে প্রথম থেকে অভিযোগ উঠছিল, সেই গাড়িটা সামনে ছিল ভিকটিমের গাড়ি, অর্থাৎ মিতার গাড়ি, সেটা পেছন থেকে এসে ধাক্কা মারে। কি বলবেন পুলিশের এই দাবি কালকেও আজকেও? বলবেন সেলিম দা, ওনার মা পুরোটা ডিটেইল বলেছেন। কে পুলিশ? কার পুলিশ? কোন পুলিশ? হুগলি জেলা দাঁড়িয়ে শুনতে হচ্ছে। কদিন আগে চণ্ডীতলা থানার পুলিশের চেহারা চেনা কিছু? পুলিশের চরিত্র জানো? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হলে পুলিশের কি অবস্থা হয়? প্রথম কথা হচ্ছে নিরাপত্তার প্রশ্ন, যে প্রশ্নটা করলো, কেন একজন মেয়ে নিরাপদ নয়? পুলিশের কি অথরিটি আছে ইফটিজিং হয়েছে কিনা জানিয়ে দেবে? পুলিশ বিচারক নয়, তদন্ত করার কথা, সত্যকে উদ্ঘাটিত করার কথা, অভিযুক্তকে ধরার কথা, অভিযোগ লিপিবদ্ধ করার কথা। পুলিশের প্রথম কাজ ছিল মায়ের বয়ান নেওয়া। কেন নেয়নি? পুলিশ এখন বিচার করে দিল কেন? এটা তো কেসকে প্রত্যেকটা ঘটনায়, আনিস খানের মৃত্যু থেকে আরম্ভ করে মহিদুল মির্জা থেকে আরজি করের ঘটনায় কোনো তদন্তের আগেই, কোনো অভিযোগ লিপিবদ্ধ করার আগেই পুলিশ বয়ান দিয়ে দেয়, মুখ্যমন্ত্রী বয়ান দিয়ে দেন, আর তারপরে গোটা কেসটা সেরকম সাজানো হয়। আপনাদের বলবো, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কেউ থাকলে ওই এলাকায় যারা অটো চালক আছে, যারা রিক্সা চালক আছে, যারা দোকানদার আছে, যারা পাড়ার লোকজন আছে, তাদের সঙ্গে এই কথা বললে বুঝতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, মা বলছে, আমি বলছি না, পুলিশ বলছে রেষারেষি হয়েছিল।
তাহলে রেশারেশি কেন হচ্ছিল? তার কারণ থাকবে তো, কিসের কারণ? ওরা তো ফর্মুলা 1-এর ট্র্যাকে গিয়ে কম্পিটিশন করছিল না, সুতরাং নির্দিষ্ট লক্ষ্যে যাচ্ছিল, সেই জন্য তো গয়া থেকে লোকজন এলো, তাদের চাপ হলো, তারপর তো পুলিশ লড়লো। তাহলে তার একটা নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী সে যাচ্ছিল, কিন্তু ওরা কি করছিল? মদের বোতল গাড়িতে ছিল, যা শুনলাম মায়ের বয়ান অনুযায়ী। তারপর হচ্ছে তোমার ওইখানে অত রাত্রে তারা কি করছিল? আমি তো বুঝলাম এই মেয়েটি এবং এই গাড়িটি যাচ্ছিল গয়ার উদ্দেশ্যে। ওইখানে ওই পেট্রোল পাম্পের সামনে এবং ওই রাস্তার উপরে অত রাত্রে এই মহাপুরুষরা কি করছিলেন? তৃতীয় হচ্ছে, যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে অপরাধ প্রবণতা বলে, ক্রিমিনাল সাইকোলজি বলে, তারা পালাবে। আর যদি অপরাধ প্রবণ না হয়, যদি অপরাধ না করে, তাহলে সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বাঁচানোর চেষ্টা করবে। তার পুলিশেরা বলেছে কেন পালিয়েছে। তারপরে প্রশ্ন আছে, তাই তাদেরকে গ্রেপ্তার করা। যখন পালিয়ে যায় তখন তো পুলিশের কাছে তাকে ধরা, তাকে গ্রেপ্তার করা, তাকে খুঁজে বার করা। অন্য একজন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে কাউকে বসিয়ে রেখেছে, সাজানো। তারপর দেখা যদি গ্রেপ্তারও দেখা, সেগুলো সাজানো। কারণ যে পালিয়ে গেছে, তাহলে আমি তো বলবো সিসিটিভির ছবি দেখা কাদের কাছে ছিল ওখানে, যখন পালিয়েছে তারও ছবি আছে, তাহলে সে অনুযায়ী ট্র্যাক করুন। আর আজকাল একটা গাড়ি ধরা পড়লে স্মার্ট থেকে প্রথমে গাড়ির মালিক, কার নামে রেজিস্ট্রেশন, সেগুলো জানা যাবে। জানিয়েছে পুলিশের তো এইসব গল্প করার কথা নয়। তার তো স্মার্ট রেজিস্ট্রেশনের জন্য, এবং সেখানে দাঁড়িয়ে তাহলে সেখান থেকে তাকে ধরে নিয়ে আসে, তারপর তার কাছ থেকে বাকিটা জানে, এবং তারপরে কে ওই সময় গাড়িটা ব্যবহার করছিল, তারপরে নিয়মিত ব্যবহার করছিল কিনা, কি উদ্দেশ্যে ব্যবহার করছিল, কারা করে ওটা, তখন তো বোঝা যাবে অপরাধী না সাধারণ ইনোসেন্ট লোক। আমি তো বলবো না, পুলিশ বলবো। এগুলো আইনজীবীদের ব্যাপার, এগুলো ক্রস করার ব্যাপার। তো এখন যেটা হচ্ছে, আমাদের দাবি এক, পুলিশকে এখানে এসে মায়ের বয়ান লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমরা আইনি সাহায্য দেব, ম্যাজিস্ট্রেটের সামনে তার মা তার বয়ান লিপিবদ্ধ করবে, সেটাকে দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ FIR। কারণ তার মা বলছে সে সন্তান হারা হয়েছে, তার সন্তানের মৃত্যুর জন্য সে FIR-টা করবে। ফার্স্ট ইনফরমেশন তাকেই বলে, পঞ্চনামা তাকেই বলে, পুলিশ এটা করেনি। আর তারপরে আমরা দেখব যতদূর পর্যন্ত যাওয়া যায়, আমরা এই পরিবারের সঙ্গে থাকবো, পাশে থাকবো। কোনো আন্দোলন কর্মসূচি কিছু হবে? জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তা এই অপরাধীদের যদি নিরাপত্তা দেয়, হয় স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, আশ্চর্য হবো না। আজকের দুনিয়া তাহলে কি হচ্ছে? অপরাধীরা নিরাপত্তা পাচ্ছে, সাধারণ লোকেরা নিরাপত্তাহীনতায় ভুগছে, মেয়েরা আরো বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে। এটা তার